আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলে আরো একটি নতুন ক্লিনিক ডিসকাশন সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের লেজেন্ডারি মেন্টরদের প্রচেষ্টায় আমরা 2 শতাধিক 2000 ভিডিওর একটি মাইল ফলক অতিক্রম করেছি। জার্নি টুয়ার্ড এক্সেলেন্সের ধারাবাহিকতায় আজ আরো একটি নতুন ভাইবা রিলেটেড ক্লাসে আমরা হাজির হয়েছি। আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি সুমাইয়া হক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের 5ম বর্ষের ছাত্রী। আর আমাদের সাথে আছেন খুবই অভিজ্ঞ, স্বনামধন্য এবং খুব গুণী একজন শিক্ষক, প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি, আর আপনারা দর্শকরা যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ স্যার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে, সেই সাথে এক্সিসের সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ আমার স্টুডেন্ট যারা এখন ক্লাসের সাথে আছে এবং ক্লাস শুনবে, এই ক্লাসটা ফলো করবে। সবাইকে ধন্যবাদ। জি স্যার, আমরা সবাই জানি যে আমরা পরীক্ষার জন্য অনেক কিছুই অনেক বিষয়ের উপর পড়াশোনা করি। প্রত্যেকটা লেকচারের অনেক প্রশ্নই থাকে, কিন্তু ভাইবা রিলেটেড কোন প্রশ্নগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ভাইবাতে কোন প্রশ্নগুলো সবসময় ধরা হয় এবং কোনগুলা পারলে আমরা ভালো নাম্বার পেতে পারি, সেগুলো আজকে আমরা স্যারের কাছ থেকে জানবো। ধন্যবাদ তোমাকে। যে আমরা জানি ফাইনাল ইয়ারে 3টা সাবজেক্ট আমাদের পরীক্ষা দিতে হয়, মেডিসিন, সার্জারি, গাইনি। এর মধ্যে আমরা সার্জারিতে যে পরীক্ষাটা নেওয়া হয়, সার্জারি পরীক্ষা পেপার 1, পেপার 2। পেপার 1-এ যেটা থাকে যে বিশেষ পেপার 1-এ আমরা এটা সবাই জানি আমরা যে রিটেন আমাদের ফেস করতে হয় পেপার 1-এ। রিটেনের পরে যেটা ফেস করতে হয় আমাদের অসপি থাকে, ভাইবা থাকে এবং শর্ট কেস, লং কেস, এগুলিতে আমাদের পাস করতে হয়। রিটেন ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়, ভাইবা ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়, কেসে পাস করতে হয়, অসপিতে পাস করতে হয়, প্রত্যেকটা আলাদা আলাদা পাস করতে হয়। এই যে সার্জারি পেপার 1, এই পেপার 1-এর মধ্যে আমাদের অর্থোপেডিক্স একটা ইম্পর্টেন্ট টপিকস। রিটেনের মধ্যে, অসপিতে, ভাইবায়, কেসে অনেক সময় দেওয়া হয় অর্থোপেডিক্স এর কেস। এবার অনেক সময় অর্থোপেডিক্স কেস স্টুডেন্টদের যে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অর্থোপেডিক্স কেস দেওয়া হয় না, লং কেস, শর্ট কেস দেওয়া হয়। যে শর্ট কেস থাকে অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস বা অন্য নন ইউনিয়ন অনেক সময় দেওয়া হয়, লং কেসও দেওয়া হয় অনেক সময়। তবে আজকে আমাদের যেহেতু কথাবার্তা হবে ভাইবা নিয়ে, ভাইবার কথা হচ্ছে যে ভাইবা তে কি করা হয়। ভাইবাতে আমরা জানি যে অর্থোপেডিক্সে একজন এক্সামিনার থাকেন, 4 জন এক্সামিনারের মধ্যে একজন থাকবেন অর্থোপেডিক্স। তাহলে একটা বোর্ডের 2 জনের মধ্যে একজন 1/4 আমাদের ফেস করতে হবে অর্থোপেডিক্স এসে। সে অর্থোপেডিক্স নিয়ে আমরা কথাবার্তা বলবো। অর্থোপেডিক্স এর ভাইবা নিয়ে আমাদের স্টুডেন্টরা খুব রিকোয়েস্ট করছে যে আমরা ভাইবা, সামনে পরীক্ষা, কিভাবে ফেস করতে পারি। আমরা একটু ভাইবা নিয়েই কথাবার্তা বলি, এরপর স্টেপে স্টেপ হয়তো রিটেন নিয়ে আমরা কথা বলবো। ভাইবাতে যে জিনিসটা হয় যে আমাদের এখানে যে ওখানে বক্সে কোশ্চেন থাকে, কোশ্চেন থেকে টানতে দেওয়া হয়, সেই কোশ্চেন যেটা উঠে ওইটা দিয়েই আনসার করতে হয়। জেনারেলি যে প্রশ্নগুলি থাকে ওখানে দেওয়া হয় প্রত্যেকটা মেডিকেল কলেজে বা আমরা পরীক্ষা নিতে গিয়ে দেখি যে এবং এমবিবিএস এর সিলেবাস অনুযায়ী যেটা আছে সেই কমন কথাগুলি নিয়ে আমরা একটু কথা বলবো। শুরু করতে গেলে আমরা শুরু করব, হয়তো একটা ক্লাসে আমাদের এটা হবে না, অর্থোপেডিক্স অনেক ভাস্ট একটা সাবজেক্ট। সেই ক্ষেত্রে যদি আমরা একটু যদি শুধু কোশ্চেন না বলে কোশ্চেনের সাথে অ্যান্সার এবং অ্যাসোসিয়েট কোশ্চেন ছাড়া কিছু করে, সেগুলি বলতে গেলে আমাদের 3টা ক্লাস কমপক্ষে দরকার হবে। আমরা একটু যদি সিস্টেমিক ভাবে পড়ি, যে বলি যে এই সিস্টেম থেকে, এই ডিজিজ থেকে এই প্রশ্ন হয়, এইটা থেকে এইটা প্রশ্ন হয়, এই এবং এটার অ্যান্সার এইটা হয়, এই এবং এই প্রশ্নগুলি ওখানে আসে, সেভাবে আমরা যদি পড়ি তাহলে আমাদের একটু সুবিধা হবে। ডিসকাস করতে গেলে আমরা বলি যদি আমরা শুরুতেই যদি আমরা ইনফেকশন নিয়ে কথাবার্তা বলি, ইনফেকশন আমরা জানি, ইনফেকশনের মধ্যে যেটা আছে ওখানে বক্সের কোশ্চেনের মধ্যে আছে অস্টিওমাইলাইটিস নিয়ে বেশ কিছু কোশ্চেন আছে থাকে। তারপরে যে টিবি স্পাইন নিয়ে কোশ্চেন আছে,
আমরা এই দুইগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করবো আজকে। এরপর যদি আমরা সময় থাকে আরো কিছু অ্যাড করবো। আমরা আমরা ইনফেকশন নিয়ে কথাবার্তা বলি, অস্টিওমাইলাইটিস এন্ড টিবি স্পাইন। অস্টিওমাইলাইটিস নিয়ে বলতে গেলে যে কোশ্চেনটা শুরুতেই অনেক প্রশ্নের থাকে, অনেকভাবে প্রশ্ন করা যায় যে ডেফিনিশনটা কি, ডেফিনিশনটা হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস, এই প্রশ্নটা থাকে। এবং এটা একটা বেসিক কোশ্চেন। কিছু বেসিক কোশ্চেন আছে যেগুলি পারতেই হয়, না পারলে সেখানে নেগেটিভ মার্কসিং হয়, যে স্যারদের ইমপ্রেশনটা খুব খারাপ হয়। কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলি অবশ্যই পারতেই হবে, জানতেই হবে এমবিবিএস পাস করতে গেলে। আচ্ছা, সেরকম একটা প্রশ্ন, হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস ডেফিনিশনটা কি? ইনফ্লামেশন অফ বোন এন্ড ইটস ম্যারো ইজ কল্ড অস্টিওমাইলাইটিস। ইনফ্লামেশন অফ বোন এন্ড ইটস ম্যারো ইজ কল্ড অস্টিওমাইলাইটিস। আমরা জানি সবাই, তারপর একটু বলে নিচ্ছি যে এই অ্যান্সারটা আমরা করব। ইনফ্লামেশন অফ বোন এন্ড ইটস ম্যারো ইজ কল্ড অস্টিওমাইলাইটিস। মানে আমরা এখানে অনেকে অ্যান্সার করতে যে পরীক্ষার সময় অনেকে কেন ভুল করি ফেলি, যে ডেফিনিশনটা কমপ্লিট করি না, ডেফিনিশনটা কমপ্লিট করতে হবে। ইনফ্লামেশন অফ বোন এন্ড ইটস ম্যারো ইজ কল্ড অস্টিওমাইলাইটিস। এরপরে একটা কোশ্চেন থাকে ওখানে, টাইপস অফ অস্টিওমাইলাইটিস। টাইপস অফ অস্টিওমাইলাইটিস, জেনারেলি অস্টিওমাইলাইটিসকে 3 টাইপস ভাগ করা হয়, তিনটা ভাগে ভাগ করা হয়, 3 ভাবে। অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, সাবঅ্যাকিউট অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস। ডিউরেশন অনুযায়ী অস্টিওমাইলাইটিসকে এইভাবে ভাগ করা হয়। সেই অ্যাকিউট অস্টিওমাইলাইটিস বলতে আমরা কি বুঝি? অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, অস্টিওমাইলাইটিস lasting less than 2 weeks is called acute osteomyelitis. Less than 2 weeks যদি ডিউরেশন হয় তাহলে সেটাকে বলবো acute osteomyelitis। আর একটা বলছি আমরা সাব acute osteomyelitis। এটা কি? osteomyelitis lasting 2 to 3 weeks। 2 to 3 weeks এর মধ্যে আমরা সেটাকে বলবো সাব acute osteomyelitis। আর মোর দ্যান 3 weeks সেটা হলো ক্রনিক osteomyelitis। আমরা 3 টাইপস বলছি, কি কি? acute, subacute, chronic। acute, subacute, chronic। acute কি? less than 3 weeks, less than 2 weeks, less than 2 weeks acute, subacute 2 to 3 weeks, chronic more than 3 weeks। more than 3 weeks হলো chronic। এখানে কোনো কনফিউশনের কিছুই নাই। acute, subacute, chronic। acute osteomyelitis less than 2 weeks, subacute 2 to 3 weeks, chronic osteomyelitis more than 3 weeks। এখন acute osteomyelitis থেকে কি কি কোশ্চেন সাধারণত দেয়া হয় ওখানে আসে, স্যার জিজ্ঞেস করে, সেগুলো একটু যদি বলি আমরা। acute osteomyelitis, acute osteomyelitis কাদের হয়? সাধারণত এটা চিলড্রেনদের একটা কমন ডিজিজ। কাদের কমন ডিজিজ? চিলড্রেনদের কমন ডিজিজ। চিলড্রেনদের acute osteomyelitis হলে আমরা ধরেই নিব এটা চিলড্রেনদের হয়। অ্যাডাল্টদের যে হতে পারে না তা না, অ্যাডাল্টদেরও অনেক ক্ষেত্রে হতে পারে, যখন কিছু সিস্টেমিক ডিজিজ আছে সে কারণে হতে পারে, বা বডির রেজিস্ট্যান্স যদি কমে যায় কিছু ড্রাগের কারণে, তাদের হওয়ার চান্স থাকে। ক্ষেত্রে বেশি এটা হতে পারে, বাট আমরা ডিজিজটা আমরা ধরেই নেই যে ডিজিজটা চিলড্রেনদের কমন ডিজিজ। acute osteomyelitis হলে আমরা ধরে নিব এটা চিলড্রেনদের ডিজিজ। এই চিলড্রেনদের যে ডিজিজটা হয়, যে এই ডিজিজের what is the common organism, এটা একটা কমন কোশ্চেন। অর্গানিজমটা কি? অর্গানিজম, কমন অর্গানিজম কি কি অর্গানিজম দিয়ে acute osteomyelitis হয় এটা অবশ্যই বলতে হবে, অবশ্যই জানতে হবে, এখানে ভুল করার কোনো সুযোগ নাই। সেটা হলো যে অর্গানিজম যদি আমরা বলি, অর্গানিজমের মধ্যে 1 নম্বরে যেটা বলবো আমরা স্টাফাইলোককাস অরিয়াস। এটা 70 to 80% কেসই পাওয়া যায় স্টাফাইলোককাস অরিয়াস। কাজে আমরা যদি শুরু করি অর্গানিজম, অবশ্যই আমরা স্টাফাইলোককাস অরিয়াস দিয়ে শুরু করব। দেন স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্ট্রেপ্টোককাস ভিরিডান্স, তারপরে আমরা যদি বলি সিউডোমোনাস, ক্লেবশেলা, তারপরে এসকাশিয়া কোলাই, এগুলি সবগুলি দিয়ে হতে পারে, বাট কমন অর্গানিজম স্টাফাইলোককাস অরিয়াস। তারপরে আমরা বাকিগুলি আমরা সিরিয়ালি বলে যাব যে ওই অর্গানিজম গুলি দিয়েও acute osteomyelitis হতে পারে। তাহলে শুরুতে আমরা acute osteomyelitis এর অর্গানিজম যদি বলি, অর্গানিজম কি? যে স্টাফাইলোককাস অরিয়াস কমন অর্গানিজম, তারপরে স্ট্রেপ্টোককাস ভিরিডান্স, স্ট্রেপ্টোককাস নিউমোনি, ক্লেবশেলা, এসকাশিয়া কোলাই, সিউডোমোনাস, এইগুলি দিয়ে হতে পারে। এটা হচ্ছে আমাদের অর্গানিজম। এরপরে আছে কি? কোষ।
কজের মধ্যে যদি আমরা বলি কজ ওরকম যে কি কারণে হতে পারে, পজিটিভ অর্গানিজম আর কজ কিন্তু এক জিনিস না। পজিটিভ অর্গানিজম একটা জিনিস, কজ আর একটা জিনিস। এখন কজ, এক নম্বর কজ হলো ইডিওপ্যাথি। তারপরে যে কজ হতে পারে ট্রমা একটা কজ, তারপরে স্কিন অ্যাব্রাশন, ল্যাসারেশন, ব্রুইজ মানে এটা দিয়ে হতে পারে। তারপরে বয়েল, কারবাঙ্কেল এটা দিয়ে হতে পারে, কজের মধ্যে আমরা এটা বলতে পারি। তারপরে আরেকটা কজ, কমন কজ, ইয়ার ইনফেকশন, টুথ ইনফেকশন, ইনফেক্টেড আম্বিলিকাল কর্ড, নিউবর্নদের এটা ইনফেক্টেড আম্বিলিকাল কর্ড থেকে হতে পারে। এগুলি হলো কজ। আমরা কজের মধ্যে আমরা কি বলছিলাম, ইডিওপ্যাথিক একটা কজ, ট্রমা একটা কজ, ট্রমার কারণে হতে পারে। তারপর যদি স্কিন অ্যাব্রাশন, স্কিন ল্যাসারেশন, ব্রুইজ এগুলি দিয়ে হতে পারে। তারপরে আমরা বলছি বয়েল, কারবাঙ্কেল এগুলি থেকে হতে পারে। তারপরে যেটা বললাম আমরা ইয়ার ইনফেকশন, টুথ ইনফেকশন এটা দিয়ে হতে পারে। তারপরে যেটা হতে পারে কি নিউ বর্ন বেবিদের যে সে যদি ইনফেক্টেড আম্বিলিকাল কর্ড থাকে ওখান থেকেও অস্টিওমাইটিস, একুইট অস্টিওমাইটিস হওয়ার চান্স থাকে। তাহলে এগুলো হলো কজ। এরপরে একটা কোশ্চেন আছে যে লং বোনে কোন পার্টকে ইনভলভ করে। আমরা জানি লং বোনে 3 পার্টস আছে, ইউভাইসিস, মেটাফাইসিস এন্ড ডায়াফাইসিস। একুইট অস্টিওমাইটিস ওকে মেটাফাইসিসকে ইনভলভ করে, মেটাফাইসিসকে ইনভলভ করে, নট এপিফাইসিস, নট ডায়াফাইসিস, মেটাফাইসিসকে। এখন এখান থেকে স্যার একটা কোশ্চেন করে, why metabasis is common? মেটাফাইসিস কেসে এখানে এফেক্টেড রিজন হিসেবে ধরা হয় কেন, মেটাফাইসিসে কমন রিজন কেন, বিষয়ে যে এখানে মেটাফাইসিসের কমন রিজন হচ্ছে পিকুলিয়ার টাইপ অফ ব্লাড সাপ্লাই থাকে মেটাফাইসিসে। এখন এই পিকুলিয়ার টাইপ অফ ব্লাড সাপ্লাইটা কি, হেয়ার পিন লুপ অ্যাপিয়ারেন্স, হেয়ার পিন লুপ অ্যাপিয়ারেন্স ব্লাড সাপ্লাই ভেসেলগুলি থাকে। যার কারণে কি হয় যে ব্লাড সাপ্লাই যখন হয় তখন এখানে অবশ্যই একটা অর্গানিজম যে যদি থাকে, অর্গানিজম যেহেতু হেয়ার পিন লুপ তাহলে ব্লাড ফ্লোটা এখানে ধাক্কা খায়। যখন ধাক্কা খায় তখন অর্গানিজম ইজিলি এখানে মেটাফাইশিয়াল রিজনে সেটেল ডাউন করতে পারে। কঠিন করে মনে হয় বলে ফেলছি আমি, যে ব্যাপারটা কঠিন কিছুই না, যে স্যাররা যেটা জানতে চায় যদি বলা যায় ভালো নম্বর পাওয়া যাবে। সেটা কি যে মেটাফাইশিয়াল রিজন তো কমন, কেন কমন, যেখানে পিকুলিয়ার টাইপ অফ ব্লাড সাপ্লাই। এখন এই পিকুলিয়ার টাইপ অফ ব্লাড সাপ্লাই কি, হেয়ার পিন লুপ অ্যাপিয়ারেন্স যে ব্লাড সাপ্লাই, যে হেয়ার পিন লুপ ভেসেলগুলি থাকে, যার কারণে হেয়ার পিন লুপ যদি অ্যাপিয়ারেন্স থাকার কারণে কি হয় যে ব্লাড ফ্লোটা এখানে ধাক্কা খায়, যে ব্লাড নর্মাল ব্লাড ফ্লোটের মতো হয় না। এখন ব্লাড ফ্লো যখন ধাক্কা খায় এখানে সাপ্লাইয়ের সময়, তখন কি হয় অর্গানিজম ইজিলি এখানে সেটেল ডাউন করতে পারে। এইটাই, কঠিন কিছু না, এটাকে বললে হবে মেটাফাইসিস কমন রিজন। এরপরে এই ডিজিজের প্যাথোলজিটা যদি বলা হয়, ডিজিজের প্যাথোলজিক্যাল পিকচার, প্যাথোলজিক্যাল পিকচার কিসের উপর ডিপেন্ড করে, যে কোনো প্যাথোলজিক্যাল পিকচার ডিপেন্ড করে এজ অফ দ্য পেশেন্ট, সাইট অফ ইনফেকশন, তারপরে হলো যে সে এরপরে যে কথাটা বলতে হবে হোস্ট রেজিস্ট্যান্স, আর হলো যে ভিরুলেন্স অফ দ্য অর্গানিজম। যে এই জিনিসগুলি যদি বলি আমরা যে প্যাথোলজিক্যাল পিকচার এইটার উপর ডিপেন্ড করে। এটা কঠিন কিছু না, যে আমরা একটু যদি চিন্তা করি কি হবে, যে কোনো প্যাথোলজিক্যাল পিকচার ডিপেন্ড করবে কিসের উপরে, এজ অফ দ্য পেশেন্ট, সাইট অফ ইনফেকশন, তারপরে হোস্ট রেজিস্ট্যান্স, ভিরুলেন্স অফ দ্য অর্গানিজম, এইগুলির উপরে ডিপেন্ড করবে যে প্যাথোলজিক্যাল পিকচার। এখন এই একিউট অস্টিওমাইটিসের ক্ষেত্রে কি প্যাথোলজিটা স্টেজের মধ্যে যায়, 5 প্যাথোলজিক্যাল স্টেজ, আমরা যে 5টা স্টেজের মধ্যে ডিজিজটা পার করে, যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে স্টেজ অফ ইনফ্লামেশন, ইনফ্লামেটরি একটা রিয়াকশন হয়, স্টেজ অফ সাপুরেশন, স্টেজ অফ নেক্রোসিস, স্টেজ অফ নিউবর্ন ফরমেশন, রেজলিউশন আর হিলিং। এই 5টা স্টেজ। 5টা স্টেজ কি বললাম আমরা, স্টেজ অফ ইনফ্লামেশন, যেহেতু ইনফেকশন আমি বলবো এটা ইনফ্লামেশন হবেই। তারপরে কি স্টেজ অফ সাপারেশন, পাস ফরমেশন হবে, তারপর বোন নেক্রোসড হয়ে যাবে, স্টেজ অফ নেক্রোসিস, স্টেজ অফ নিউবর্ন ফরমেশন, ওখানে নিউবর্ন ফরমেশন হবে। আর কি হবে যদি আমরা ট্রিটমেন্ট ঠিক মতো করি, কি হবে স্টেজ অফ রেজলিউশন আর হিলিং, স্টেজ অফ হিলিং, ভালো হয়ে যাবে ডিজিজটা। তাহলে এই 5টা স্টেজের মধ্যে ডিজিজটা পার করে। এটা আমাদের অনেক সময় অনেক স্যারা জিজ্ঞেস করে এবং বক্সেও থাকে প্যাথোলজিক্যাল স্টেজ কি কি আছে, 5 স্টেজ আছে। এরপরে যেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স এখানে খুব যদি আমরা মনে করি, মনে রাখি, ইনফ্লামেশন, যেহেতু পেইন থাকবে,
ফিভার থাকবে, সোয়েলিং থাকবে, মুভমেন্ট রেস্ট্রিকশন হবে। এই 4টা জিনিস হবেই। আর কি হতে পারে এখানে? জেনারেলি পেশেন্টের কি হবে? পেশেন্ট যে যে ডিহাইড্রেটেড থাকতে পারে, পেশেন্টের পালস রেট বেশি থাকতে পারে, পেশেন্ট এনিমিক হতে পারে, ইভেন পেশেন্ট শকেও যেতে পারে জেনারেলি। আর লোকালি যদি পেশেন্টকে দেখি আমরা, লোকালি যদি ওই সেখানে কি লোকাল টেম্পারেচার রেইজড, স্কিন কালার রেডনেস এবং টেন্ডারনেস পেতে পারি, আর মুভমেন্ট রেস্ট্রিকশন। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে এগুলি বলতে হবে যে পেইন থাকবে, ফিভার থাকবে, সোয়েলিং থাকবে, লিমিটেশন অফ মুভমেন্ট। যেহেতু ইনফ্লামেশন হয়েছে একটা জায়গায়, ইনফ্লামেটরি বোন এবং ম্যারোতে ইনফ্লামেশন হয়েছে, আমরা ডেফিনেশনের মাধ্যমেই জানছি আমরা। কাজে ওই জায়গাটা দেখা যাবে সিভিয়ার পেইন থাকবে, কাজে ওই লিম্বটা এবং অ্যাডজাসেন্ট যে জয়েন্টটা সেটা মুভমেন্ট করতে পারবে না। কি কি ক্লিনিক্যাল ফিচার্স আমরা বললাম? পেইন, সোয়েলিং, ফিভার, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট। পেইন, ফিভার, সোয়েলিং, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট, এটা আমাদের থাকবে যে ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে। আর কি হতে পারে পেশেন্টের? জেনারেলি পেশেন্টের জেনারেল কন্ডিশনের মধ্যে পেশেন্ট ডিহাইড্রেটেড থাকতে পারে, পেশেন্ট এনিমিক থাকতে পারে, পেশেন্ট শকেও যেতে পারে, সেটা পালস রেট আমি বেশি পেতে পারি। আর লোকালি যদি আমরা দেখি কি পেতে পারি আমরা, লোকাল টেম্পারেচার রেজড হতে পারে, স্কিন কালার রেডনেস, তারপরে টেন্ডারনেস পেতে পারি। আর যদি আমরা মুভমেন্ট দেখতে চাই, মুভমেন্ট রেস্ট্রিকশন হবে। এই ক্লিনিক্যাল ফিচার্স গুলি আমরা পাবো। এরপরে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস ইনভেস্টিগেশন কি করি? ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের যে ইনভেস্টিগেশন আমরা করা হয়, যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করি আমরা কি কি পাবো? আমরা ডব্লিউবিসি কাউন্ট আমরা বেশি পাবো, অবশ্যই বেশি পাবো, যেহেতু অ্যাকিউট ইনফ্লামেশন। এখানে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস অ্যাকিউট কেস, এটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন হবে, কাজেই ডব্লিউবিসি কাউন্ট আমরা বেশি পাবো। হাই ইএসআর পাবো আমরা, ইএসআর বেশি পাবো আমরা, এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যেতে পারে। মানে সিবিসি ইএসআর করলে আমরা এটা পাবো। যে আর কি করবো আমরা? সিআরপি করি, যদি সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা সিআরপি পজিটিভ, মানে সিআরপি পজিটিভ হবে। এই ব্লাড কাউন্টের মধ্যে এইগুলি ব্লাডের টেস্টে। আর কি করতে? ব্লাডের একটা টেস্ট করি আমরা, ব্লাড কালচার করলে ব্লাড কালচার অনেক সময় ব্লাড কালচার পজিটিভ হতে পারে। এই আর কি করবো আমরা? অ্যাসপিরেট ম্যাটেরিয়ালস, যে অর পাস যেটা পাওয়া যাবে ওখানে থেকে, যেখানে আমরা ইনফ্লামেশন হয় ওখান থেকে, ওটা যদি কালচার সেন্সিটিভিটি করে দিই, সেক্ষেত্রে আমরা কি পেতে পারি? আমরা অর্গানিজম পেতে পারি। এই ইনভেস্টিগেশন গুলি আমরা করবো। এছাড়া ইনভেস্টিগেশন যেটা করা হয়, এক্স-রে অফ দ্য লোকাল পার্ট। অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে 10 ডেজের মধ্যে এক্স-রে অফ দ্য লোকাল পার্টে আমরা কিছুই পাই না। এক্স-রে অফ দ্য লোকাল পার্ট, অ্যান্টেরো পোস্টেরিয়র ল্যাটারাল ভিউ আমরা যদি করি, আমরা দেখা যাবে কি যে সেক্ষেত্রে আমাদের এক্স-রেতে 10 ডেজের মধ্যে ফার্স্ট 10 ডেজে মনে রাখতে হবে কিছুই পাওয়া যাবে না, এক্সেপ্ট সফট টিস্যু সোয়েলিং। শুধু সফট টিস্যু সোয়েলিং পাবো। 10 to 14 ডেজের মধ্যে আমরা কি পাবো? আমরা প্যাথোলজিক্যাল স্টেজের মধ্যে বলছিলাম নিউবোর্ন ফর্মেশন, যে সাবপেরিয়েস্টিয়াল নিউবোর্ন ফর্মেশন, ওইটা আমরা এক্স-রেতে দেখা যাবে যে আমরা একটা যে নতুন হাড় তৈরি হয়েছে সেটা কি 10 to 14 ডেজের মধ্যে আমরা পাবো এটা। তাহলে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের এক্স-রেতে 10 ডেজের মধ্যে এক্সেপ্ট সফট টিস্যু সোয়েলিং, শুধু সফট টিস্যু সোয়েলিংই পাবো, কিন্তু বনি কোনো অ্যাবনর্মালিটিস পাওয়া যাবে না। বনি অ্যাবনর্মালিটিস পাওয়া যাবে 10 ডেজ পরে পাওয়া যাবে কি সাবপেরিয়েস্টিয়াল নিউবোর্ন ফর্মেশন, এক্স-রেতে এটাই পাওয়া যাবে। আর কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, আমরা বোন স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। এগুলি আমরা রিটেনের বডি আমরা বা যারা যদি জানতে চায় বডি, প্র্যাকটিক্যালি এগুলি করা হয় না। প্র্যাকটিক্যালি যেটা করি সে আমাদের এটা ব্যয়বহুল একটা জিনিস, সেটা আমরা করি না। এই ইনভেস্টিগেশন আমরা করব। এরপরে যেটা কমন কথা, যেটা কমন জিনিসের বক্সের প্রশ্ন আছে একটা, যে কি ট্রিটমেন্ট আমরা দিব। ট্রিটমেন্ট আমরা রিটেনে তো সুন্দর করে লিখতে হবে, ডিটেলস গুছিয়ে লিখতে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে ডে অফ ডায়াগনোসিস করার সাথে সাথে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। ক্লিনিক্যাল গ্রাউন্ডে যে আমি পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাবো সেই জন্য আমি ওয়েট করার কোনো সুযোগ নেই। ট্রিটমেন্ট স্টার্টস ফ্রম দ্য ডে অফ ডায়াগনোসিস। ক্লিনিক্যাল গ্রাউন্ডে আমরা ট্রিটমেন্ট
করব। এখন ট্রিটমেন্টের একুট অস্টিওমাইটিস ক্ষেত্রে ট্রিটমেন্টে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা 4 প্রিন্সিপালস অফ জেনারেল ট্রিটমেন্ট যেটা এটা চারটা স্টেপ আছে। কি কি চারটা হেডিং নিয়ে আমরা ট্রিটমেন্টটা করি? চারটা হেডিং আমরা ফার্স্ট যেটা করি আমরা কি জেনারেল ট্রিটমেন্ট, মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন এন্ড ডিহাইড্রেশন, সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন এন্ড ডিহাইড্রেশন, পেইন কন্ট্রোল করবো এবং ডিহাইড্রেশন কন্ট্রোল করবো। দেন অ্যান্টিবায়োটিক থেরাপি সেকেন্ড যেটা বললাম। থার্ড রেস্ট অফ দ্য লোকাল পার্ট বাই প্লাস্টার কাস্ট ও ট্রাকশন। ফোর্থ অপশন যেটা ট্রিটমেন্ট আছে আমাদের সেটা কি সার্জারি। তাহলে আমরা কি কি বললাম যে ট্রিটমেন্ট একুট অস্টিওমাইটিসের ক্ষেত্রে, একুট অস্টিওমাইটিসের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট যেটা চারটা হেডিং এ আমরা ট্রিটমেন্ট করি। এক নম্বরে সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন এন্ড ডিহাইড্রেশন। পেইন কন্ট্রোল কি করবো কি দিয়ে আমরা একটা অ্যানালজেসিক দেবো। ডিহাইড্রেশনের জন্য আমরা আইভি ফ্লুইড দিব, ডিহাইড্রেশন পেইন এন্ড ডিহাইড্রেশন কন্ট্রোল করবো। সেকেন্ড আমরা বলছি অ্যান্টিবায়োটিক থেরাপি দেবো। থার্ড বলছি আমরা রেস্ট অফ দ্য লোকাল পার্ট বাই প্লাস্টার ট্রাকশন। ফোর্থ আমরা বলছি সার্জারি। এইটা আমরা ট্রিটমেন্টটা করবো। এখান থেকে স্যার একটু জানতে চাই যে কি অ্যান্টিবায়োটিক দিবা বা কি অ্যান্টিবায়োটিক আমরা দিব। অ্যান্টিবায়োটিক আমরা যেটা দেই, অ্যান্টিবায়োটিক এখানে দেওয়া হয় যে আমরা এই অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে আমরা একটা সিস্টেম ফলো করি যে ইসে ওই পাস অথবা অ্যাসপিরেট ম্যাটেরিয়াল আমরা কালচার সেন্সিটিভিটি করতে পাঠিয়ে দিয়ে আমরা অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করব, এটা বলতে হবে। এবং এটা বলার পরে আমরা অ্যান্টিবায়োটিক যেটা দিব সেটাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব এবং আইভি রুটে দিব, প্যারেন্টাল রুটে। আমি সিরাপ বা ক্যাপসুল এটা দেওয়ার কোনো সুযোগ নেই। আমার পেশেন্টকে যে অ্যান্টিবায়োটিক দিতে হবে সেটা কি প্যারেন্টাল রুটে আমরা অ্যান্টিবায়োটিক দিব এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, ন্যারো স্পেকট্রাম না, ব্রড স্পেকট্রাম। এটা মনে রাখতে হবে আমাদের, এটা সেটা জানতে চাই যে অ্যান্টিবায়োটিক দিব আমরা। তারপরে যেটা বলছি আমরা রেস্ট অফ দ্য লোকাল পার্ট। এখন লোকাল পার্টকে আমরা রেস্ট কেন দিব, কিভাবে দেবো? আমরা একটু আগে বলছি প্লাস্টার দিয়ে দিতে পারি, আমরা প্লাস্টার কাজ দিয়ে দিলাম অথবা ট্রাকশন দিলাম, আমরা এটা এভাবে দিতে পারি। আর কেন দিচ্ছি আমরা এই রেস্ট অফ দ্য লোকাল পার্ট, যে আমরা জানি যে যেহেতু প্যাথোলজিক্যাল স্টেজের মধ্যে আমরা বলে ফেলছি কি কি হতে পারে, স্টেজ অফ ইনফ্লামেশন, স্টেজ অফ সাপোরেশন, স্টেজ অফ নেক্রোসিস, স্টেজ অফ নিউবর্ন ফরমেশন, স্টেজ অফ হিলিং। এই যে নেক্রোসিস একটা কথা বলা হয়েছে, ওখানে নেক্রোস বোন যদি থাকে, নেক্রোসিস হয়ে যাওয়ার পরে যদি পেশেন্ট ওই লিম্বটা নিয়ে ওয়েট বিয়ার করে তাহলে কি হতে পারে, ওখানে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে যেতে পারে। টু অ্যাভয়েড প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আমরা কি করব, লোকাল পার্টকে আমরা রেস্ট দেবো, লোকাল পার্টকে রেস্ট দিব যাতে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার না হয়। সেটার জন্য সেটা কিভাবে দিতে পারি আমরা প্লাস্টার দিয়ে এবং ট্রাকশন দিয়ে। তাহলে ট্রিটমেন্টের মধ্যে এটা একটা কথা। আর একটা কথা আমাদের শুধু এটা অ্যাড করতে হবে, সেটাকে সার্জারি করতে পারি। সার্জারিটা আমরা করবো, সার্জারি করতে হয় অনেক সময়। ইনিশিয়াল স্টেজে যদি ডায়াগনোসিস আর্লি করা যায় এবং অ্যান্টিবায়োটিক দেওয়া যায় তাহলে পেশেন্টকে দেখা যায় 80-90% ক্ষেত্রেই অপারেশনের দিকে যেতে হয় না। যদি লেট প্রেজেন্টেশন হয় এবং যদি অলরেডি পাস ফরমেশন হয় এবং আমার রেসপন্স না করে 36 আওয়ার্সের মধ্যে, তখন আমরা সার্জারি করি। সার্জারি কি সার্জারি করি, এখান থেকে evacuation of the pus by multiple drill hole। যেহেতু বোনসে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনটা কোথায়, বোনস অ্যান্ড ম্যারোতে, কাজেই ওখানে পাসটাকে যে ইভাকুয়েট করবো আমরা কিভাবে, মাল্টিপল ড্রিল হোল দিয়ে। মাল্টিপল ড্রিল হোল করে আমরা ইভাকুয়েশন অফ পাস বাই মাল্টিপল ড্রিল হোল, এই সার্জারিটা আমরা করি। তাহলে আমরা ট্রিটমেন্ট যেটা বললাম এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মনে রাখতে হবে যে ট্রিটমেন্ট অপশনটা কি কি আছে। চারটা অপশন আছে আমাদের ট্রিটমেন্টের মধ্যে। জেনারেল ট্রিটমেন্টের মধ্যে যেটা করি আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন এন্ড ডিহাইড্রেশন, সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন এন্ড ডিহাইড্রেশন, অ্যান্টিবায়োটিক থেরাপি দিব আমরা। কি কি দিব একটু আগে বলছি আমি ডিটেলস, রেস্ট অফ দ্য লোকাল পার্ট বাই প্লাস্টার ট্রাকশন, দেন সার্জারি। মোটামুটি এই কথাগুলি বলে এবং যদি স্যাররা ব্যাখ্যা জানতে চায় সেটা অ্যান্সার করতে হবে, কারণ একটা রিলেশনে একটা চলে আসে ভাইবা বোর্ডে ঠিক এরকমই। এখন মুখ যদি আমি না খুলতে পারি, কিছুই না বলতে পারি, একুট অস্টিওমাইটিস ট্রিটমেন্ট যদি আমি না করতে পারি তাহলে পাস করা একটু কঠিন হয়ে যাবে। যে ট্রিটমেন্ট এটুকু বললেই হবে, আমরা আপাতত যে ট্রিটমেন্ট আমরা এটা বলে সে ভাইবা বোর্ডে স্যাররা মেনে নিবে এবং স্যাররা আমাদেরকে ভাইবা ফেস করা যাবে। এরপরে একুট অস্টিওমাইটিসের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসে, কিছু যে কথা আসে যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেলুলাইটিস হতে পারে,
একিউট রিউমাটিজম হতে পারে, আর একটা হতে পারে কি যে যেহেতু মেটাফাইসিস ইনফ্লামেশন, কাজেই সেপটিক আর্থাইটিস হতে পারে। তাহলে তাহলে কি সেলুলাইটিস, একিউট রিউমাটিজম, আর একটা কি সেপটিক আর্থাইটিস। এই তিনটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আমরা বলবো। এরপরে একটা অনেক অনেক বক্সে এই কোশ্চেনটাও আছে, কমপ্লিকেশনস অফ একিউট অস্টিওমাইলাইটিস। একিউট অস্টিওমাইলাইটিসের কমপ্লিকেশনস কি আছে জানতেই হবে। এখন একিউট অস্টিওমাইলাইটিস থেকে যেটা যেহেতু একটা ইনফ্লামেশন, একিউট ইনফ্লামেশন, এখান থেকে কি হতে পারে, সেপ্টিসিমিয়া হতে পারে, ব্যাকটেরিমিয়া হতে পারে, পায়েমিয়া হতে পারে। এই মিয়াগুলি মনে রাখতে হবে, সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিমিয়া, পায়েমিয়া। এটা হতে পারে যে কমপ্লিকেশনস এর মধ্যে। তারপরে একিউট অস্টিওমাইলাইটিস, এখান থেকে কি হতে পারে, ক্রনিক অস্টিওমাইলাইটিস হতে পারে। একিউট থেকে আমাদের ক্রনিক অস্টিওমাইলাইটিস হতে পারে, এটাও মনে বলতে হবে। তারপরে যেটা হচ্ছে, আমরা একটু আগে বলছিলাম যে এটা যেহেতু মেটাফাসিয়াল রিজনে ইনফ্লামেশন হয়, এখান থেকে মেটাফাইসিস খুব জয়েন্টে খুব কাছাকাছি থাকে, যে কাজে মেটাফাইসিস থেকে জয়েন্টে ইনফেকশনটা চলে গেলে সেটাকে তখন কি বলবো আমরা, সেপটিক আর্থাইটিস। কাজে এখানে কমপ্লিকেশন, আর একটা কমপ্লিকেশন কি হতে পারে, সেপটিক আর্থাইটিস। আর একটা কমপ্লিকেশন হয় মেটাস্ট্যাটিক অ্যাবসেস হতে পারে, মানে মেটাস্ট্যাটিক অ্যাবসেস মানে অন্য এক জায়গায় একটা অ্যাবসেস ফর্মেশন হতে পারে। আর একটা কমপ্লিকেশন যেটা আমরা একটু আগে বলছিলাম যে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন এন্ড ডিহাইড্রেশন, অ্যান্টিবায়োটিক, আর একটা বলছিলাম যে রেস্ট অফ দ্য লোকাল পার্ট। এই রেস্ট অফ দ্য লোকাল পার্ট কেন আমরা বলছিলাম, টু অ্যাভয়েড প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। কাজে এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার একটা কমপ্লিকেশন। আর একটা কমপ্লিকেশন কি বললাম আমরা, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আর একটা কমপ্লিকেশন হয় অল্টার্ড বোন গ্রোথ। বোনটা যে কি হচ্ছে, যে বোন গ্রোথ যদি আমি ট্রিটমেন্ট ঠিক মতো না করি কি হতে পারে, যেহেতু গ্রোথ প্লেটকে যদি ইনভলভ মানে এখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন গ্রোথ প্লেটকে যদি ইনভলভ করে, সেক্ষেত্রে যদি স্টিমুলেট করে তখন কি হবে, লেন্থেনিং হবে। আর গ্রোথ প্লেটকে যদি ইনহিবিট করে তখন কি হবে, শর্টেনিং হবে। কাজে একটা লিম্বের লেন্থেনিং হতে পারে, শর্টেনিং হতে পারে। চিকিৎসা করি নাই আমি ঠিক মতো, বা আমি বলছি কি ঠিক মতো চিকিৎসা একেবারেই করা হয় না, সেই ক্ষেত্রে যে কমপ্লিকেশনটা হবে, দেখা যাবে ওই ইসে ওই বাচ্চাটা বড় হয়ে কি হয়েছে, ওর শর্টেনিং হয়ে গেছে ওই লিম্বটা, অথবা লেন্থেনিং হয়ে গেছে। কাজে একটা একটা কমপ্লিকেশন, এই কমপ্লিকেশনটা আমাদের বলতে হবে। অনেকগুলো কমপ্লিকেশন আমরা বলে ফেলছি, মানে যতগুলি মনে থাকে অন্তত বা এর মধ্যে চিন্তা করলে সবগুলি বলা যাবে, না বলার কোনো কারণ নেই। সেপ্টিসেমিয়া হতে পারে, ব্যাকটেরিমিয়া হতে পারে, পাইমিয়া হতে পারে। একিউট অস্টিওমাইলাইটিস থেকে ক্রনিক অস্টিওমাইলাইটিস হতে পারে। তারপরে আমরা বলছি সেপটিক আর্থাইটিস হতে পারে, যেহেতু অস্টিওমাইলাইটিস এবং একিউট অস্টিওমাইলাইটিস মেটাফাসিয়াল রিজনে ইনভলভমেন্ট হয়। এখান থেকেই এর কাছাকাছি জয়েন্ট থাকে, জয়েন্টে যদি ইনফ্লামেশনটা চলে যায় তখন সেটাকে বলবো আমরা সেপটিক আর্থাইটিস। তারপরে কি হতে পারে, মেটাস্ট্যাটিক অ্যাবসেস হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, আর কি অল্টার্ড বোন গ্রোথ, মানে বোন গ্রোথটা অল্টার্ড হতে পারে। আর সেই অল্টার্ড বোন গ্রোথের মধ্যে কি হতে পারে, শর্টেনিং হতে পারে, লেন্থেনিং হতে পারে। তাহলে এই অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের মধ্যে যতগুলি কথা বললাম এর বাইরে কোনো প্রশ্ন নাই, এর ভিতরেই সব ভাইবা বোর্ডে কোশ্চেন আছে। আমার মনে হয় বেশি কথা বলা হয় নাই, যে আমাদের একটু যদি অ্যাকিউট অস্টিওমাইলাইটিস এমবিবিএস লেভেলে এইটুকু আমাদের জানতে হবে, এইটুকু না জেনে পরীক্ষায় যাওয়া ঠিক হবে না। মানে হয়তো আমার একটা পয়েন্ট বা পরীক্ষার সময় বলতে আমি কম বলতে পারি আমি, কিন্তু কিছু কথা বলতেই হবে, কিছু পয়েন্ট বলতে হবে। প্রত্যেকটা পয়েন্টের যে আমাদের যে যদি চিন্তা করি আমি মনে রাখার চেষ্টা করি, এটা বলা যাবে না, বলা না যাওয়ার কোনো কারণ নেই। যদি আমরা বুঝে পড়ি তাহলে অন্তত যে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলি পেশ করা যায়। একিউটের পরে আমাদের আছে কি ক্রনিক অস্টিওমাইলাইটিস আমরা পড়বো। ক্রনিক অস্টিওমাইলাইটিস থেকেও কিছু প্রশ্ন আসে। ক্রনিক অস্টিওমাইলাইটিসে ফার্স্ট যে প্রশ্নটা আছে সেটাই ক্রনিক অস্টিওমাইলাইটিস কজেস অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। কজ কি আছে, ইম্পর্টেন্ট কজের মধ্যে রয়েছে ক্রনিক অস্টিওমাইলাইটিস কি, তো আমরা জানি যে ক্রনিক অস্টিওমাইলাইটিস হলো যে আমাদের অস্টিওমাইলাইটিস লাস্টিং মোর দ্যান 3 weeks ইজ কল্ড ক্রনিক অস্টিওমাইলাইটিস। Chronic osteomyelitis is a osteomyelitis lasting more than 3 weeks is called chronic osteomyelitis. এখন এই chronic osteomyelitis কজ কি? কজ হচ্ছে এক নম্বর একটু আগে আমরা বলছিলাম অ্যাকিউট থেকে ক্রনিক হতে পারে। তো এক নম্বর কজ হলো অ্যাকিউট osteomyelitis, দুই নম্বরই কজ হচ্ছে ওপেন ফ্র্যাকচার,
আর কম্পাউন্ড ফ্র্যাকচার, আমরা ফ্র্যাকচার নিয়ে কথাবার্তা বলবো, তখন ডিটেইলস বলা যাবে। আমরা জানি এগুলি যে ওপেন ফ্র্যাকচার থাকলে সেখান থেকেও কি হতে পারে, কর্নিক অস্টিওমাইটিস হতে পারে। 3 নম্বর কজ হলো যে এনি অপারেশন অফ বোন এন্ড জয়েন্ট, বোন এবং জয়েন্টে যদি কোনো অপারেশন করা হয় সেখান থেকে কর্নিক অস্টিওমাইটিস হতে পারে। 3টা কজ বলছি আমরা। 4 নম্বর কজ হলো যে সাম অস্টিওমাইটিস স্টার্টস এজ এ কর্নিক অস্টিওমাইটিস, লাইক টিউবারকুলাস অস্টিওমাইটিস, সিফিলিটিক অস্টিওমাইটিস, ফাঙ্গাল অস্টিওমাইটিস। মানে এই অস্টিওমাইটিস, টিবির যে জন্য যে অস্টিওমাইটিস হয় সেটা কখনোই একিউট অস্টিওমাইটিস হয় না, একটা কর্নিক হিসাবেই থাকে। তাহলে টিবি, সিফিলিটিক অস্টিওমাইটিস, টিউবারকুলাস অস্টিওমাইটিস, ফাঙ্গাল অস্টিওমাইটিস, এই অস্টিওমাইটিস গুলি স্টার্টস এজ এ কর্নিক অস্টিওমাইটিস। তাহলে এটা একটা কজ বললাম। আমরা কি কি বললাম? 4টা কজ বলছি কর্নিক অস্টিওমাইটিস এর কজ। 1 নম্বর কজ হলো একিউট অস্টিওমাইটিস। 2 নম্বর কজ হলো যে আমাদের যে ওপেন ফ্র্যাকচার। 3 নম্বর হলো যে আমাদের ওই এনি অপারেশন অফ বোন এন্ড জয়েন্ট। 4 নম্বর সাম অস্টিওমাইটিস স্টার্টস এজ এ কর্নিক অস্টিওমাইটিস। এরপরে কর্নিক অস্টিওমাইটিস থেকে যেটা ওখানে বক্সে কোশ্চেন আছে সেটা কি, পজিটিভ অর্গানিজম ওখানেও জানতে হবে। পজিটিভ অর্গানিজম যেহেতু একিউট থেকে কর্নিক হয়, কাজে একিউটের যে পজিটিভ অর্গানিজম আছে সবগুলি আমরা বলবো। যে আমরা যেটা বলছি স্টেফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, সিউডোমোনাস, প্রোটিয়াস, ক্লেবশেলা, এসকারসিয়া কোলাই, ইকোলাই, সবগুলি বলতে হবে। আর একটা এখানে অ্যাড করবো, সেটা হলো যে আমরা বলছি যে টিবি থেকে হতে পারে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই অর্গানিজমটা আমরা এখানে অ্যাড করবো কর্নিকের ক্ষেত্রে, বাট একিউটের ক্ষেত্রে এটা অ্যাড করবো না। কর্নিকের ক্ষেত্রে একিউটের সবগুলি থাকবে, আর যদি অ্যাড হবে কি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কাজে আমাদের পজিটিভ অর্গানিজম গেল, কজ গেল। এখন কর্নিকের ক্লিনিক্যাল ফিচার্স আমাদের কি হয়? ক্লিনিক্যাল ফিচার্সটা খুব ইম্পর্টেন্ট। যে হিস্টোরি তো একটা থাকবেই, যে একটা একুইটি হিস্টোরি থাকতে পারে, একটা অপারেশনের কজ যে বললাম সেরকম একটা হিস্টোরি থাকবে পেশেন্টের। আর একুট এক্সাজারবেশন অফ ক্রনিক অস্টিওমাইটিস হতে পারে, যে আমরা একুটের যে সিমটম গুলি ওগুলি দেখা দিতে পারে, আমাদের ওইভাবে আসতে পারে। আর একটা ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে ক্রনিক ডিসচার্জিং সাইনাস, এটা হলো ডায়াগনস্টিক হলমার্কস অফ ক্রনিক অস্টিওমাইটিস। ক্রনিক ডিসচার্জিং সাইনাস, ক্রনিক ডিসচার্জিং সাইনাস ইজ দ্য ডায়াগনস্টিক হলমার্কস অফ ক্রনিক অস্টিওমাইটিস। আর কি বোনটা ইরেগুলার থাকবে, শর্টেনিং থাকতে পারে, ওই মাসেল ওয়াস্টিং থাকতে পারে, এই ক্লিনিক্যাল ফিচার্স গুলি থাকতে পারে। ইভেন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়েও আমাদের কাছে আসতে পারে। তাহলে এগুলি হলো ক্রনিক অস্টিওমাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স। আমরা যদি আবার একবার বলি কি কি কি, হিস্টোরি থাকবে একটা। সেকেন্ড কথা হলো একুইট এক্সাজারবেশন, যে কোনো সময় একুইটের একটা সিমটম নিয়ে আসতে পারে, একুইট এক্সাজারবেশন অফ ক্রনিক অস্টিওমাইটিস। তার যেটা বলছি ক্রনিক ডিসচার্জিং সাইনাস, এটা ডায়াগনস্টিক হলমার্কস ক্রনিক ডিসচার্জিং সাইনাস। ফোর্থ যেটা বলছি বোন ইরেগুলার এন্ড থিকেনিং, এটা থাকতে পারে। আর কি পাবো আমরা? মাসেল ওয়াস্টিং পাবো আমরা, যে বিষে আর কি লিম্বটা শর্টেনিং থাকতে পারে। আর যে বিষে যদি দেখি ওখানে ব্ল্যাকেনিং, মাসেল ওয়াস্টিং, এগুলি থাকবে ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে ক্রনিক অস্টিওমাইটিস। ক্রনিক অস্টিওমাইটিসের ইনভেস্টিগেশন যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে ক্রনিক অস্টিওমাইটিসের ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের রুটিন ব্লাড কাউন্ট আমরা করব। তারপরে হিসেব এখানে ব্লাড কালচার, পাস কালচার আমরা পাস ফর সিএস করবো আমরা। এক্সরে অফ দ্য লোকাল পার্ট ইম্পর্টেন্ট, খুব বেশি এক্সরে। এক্সরেতে আমরা কি পাবো? আমরা এক্সরে করলে কি পাওয়া যাবে ক্রনিক অস্টিওমাইটিসের মধ্যে? বোন ইরেগুলার অ্যান্ড থিকেনিং। এক্সরেতে পাবো বোন ইরেগুলার অ্যান্ড থিকেনিং। দেন আমরা সেকেন্ড যেটা পাবো আমরা, সেটা কি? সিকোয়েস্ট্রাম। সিকোয়েস্ট্রাম। তারপরে যেটা পাবো আমরা, যেটা বলে নেই আমি, ইনভোলোক্রাম পাওয়া যাবে, আর পাওয়া যাবে কোলাইকা পাওয়া যায়, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। বোনটা ইরেগুলার থেকে নিই, এক্সরে ফাইন্ডিংস অফ ক্রনিক অস্টিওমাইটিস। বোন ইরেগুলার থেকে নিই, সিকোয়েস্ট্রাম পাবো আমরা, ইনভোলোক্রাম পাবো, কোলাইকা পাবো, আর কি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পাবো, পেতে পারি। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের সিকোয়েস্ট্রাম সম্বন্ধে কিছু কথাবার্তা জানতে হবে। সিকোয়েস্ট্রাম জিজ্ঞেস করে, হোয়াট ইজ সিকোয়েস্ট্রাম? সিকোয়েস্ট্রাম, presence of dead bone in a living bone is called sequestrum. Presence of dead bone in a living bone.
লিভিং বোনের মধ্যে যদি একটা ডেড বোন থাকে তখন সেটাকে আমরা সিকোস্ট্রাম বলি। এখন এই সিকোস্ট্রামটা দেখতে কেমন, সিকোস্ট্রামটা দেখতে এটা স্যাররা জিজ্ঞেস করবে যে সিকোস্ট্রামটা দেখতে কি রেডিও ওপাক না রেডিওলুসেন্ট, দেখতে কি সাদা না কালো। এটা দেখতে এখানে এটা কারণ এটা দেখতে অলওয়েজ যে সিকোস্ট্রামের বলে দেবে না সিকোস্ট্রাম, সিকোস্ট্রাম আমরা দেখে চিনতে হবে সিকোস্ট্রাম অলওয়েজ রেডিও ওপাক। এবং রেডিও ওপাক যেহেতু আমরা একটা ডেন্স শ্যাডো দেখবো, আমরা একটা নর্মাল বোনস এসে ওই বোনসটা কি সাদা দেখা যাবে। এটাই বোধ থাকলে আমরা বুঝতে পারবো যে এটা সিকোস্ট্রাম। এই যে ডেন্স শ্যাডো এটা এটা হলো সিকোস্ট্রাম। যে এখন এই ডেন্স কেন বা ইসে রেডিও ওপাক যে আমরা দেখতেছি ডেন্স শ্যাডো, এটা কেন সাদা দেখা যাচ্ছে কেন নর্মাল বোনসে? এটা আর কিছুই না, যে নর্মাল বোনসে যেটা ওটা ডেড পিস অফ বোন, আমরা জানি একটু আগে বললাম ডেড পিস বোন, যেহেতু ডেড বোন, এটা ডেড বোনে কি ইসে নর্মাল বোনসের সাথে এটা কোনো কমিউনিকেশন নাই, এটা ডেড পিস বোন। এখানে এই যে মিনারেল কম্পোনেন্ট যেটা থাকে আমরা জানি বোনসের মধ্যে কম্পোজিশনের মধ্যে ক্যালসিয়াম ফসফেট এইটা ওয়াশ আউট হতে পারে না। অন্য জায়গায় অন্য বোনস গুলিতে যেমন মিনারেল কম্পোনেন্টটা ওয়াশ আউট হতে পারে, তার কারণে ওইটা নর্মাল দেখা যাবে। এই কম্পোনেন্টটা যেটা ডেড পিস অফ বোন, এখানে মিনারেল কম্পোনেন্টটা নর্মাল হিসেবে ওয়াশ আউট হতে পারে না, ক্যালসিয়াম ফসফেট এটা ওয়াশ আউট না হতে পারে, একটা ডিপোজিট থাকে, যার কারণে কি দেখা যাবে নর্মাল বোনসের চেয়ে এই বোনসটা রেডিও ওপাক বা সে ডেন্স শ্যাডো দেখা যাবে, মানে সাদা দেখা যাবে। নর্মাল বোনসের চেয়ে এই পোর্শনটা একটু সাদা দেখা যাবে, এটা কালো দেখা যাবে, এটা সাদা দেখা যাবে। তাহলে এটার যে আমরা এটা দিয়ে বুঝবো এটা ডেড পিস অফ বোন, যে মিনারেল কম্পোনেন্টটা এখান থেকে ওয়াশ আউট হতে পারে না। দিস ইজ কল্ড সিকোস্ট্রাম। সিকোস্ট্রাম বলেই দিবে আমি সিকোস্ট্রাম। এটা আমরা জানি যে কিরকম দেখা যাবে রেডিও ওপাক। কেন রেডিও ওপাক? আমরা বলছি যে মিনারেল কম্পোনেন্ট এখান থেকে ওয়াশ আউট হতে পারে না, যেহেতু ডেড পিস অফ বোন, যার কারণে এটা রেডিও ওপাক শ্যাডো। হোয়াট ইজ ইনভলুক্রাম? যে যেহেতু একটা নিয়মই আছে, কথা আছে যে ইয়ে সিকোস্ট্রাম ডেড পিস অফ বোন, এর অ্যারাউন্ড সিকোস্ট্রাম যে নিউ বোন ফর্মেশন হয় সেইটাই নামই হলো ইনভলুক্রাম। যেহেতু ডেড পিস অফ বোন, ওর পাশে নতুন যে বোন তৈরি হয় সেটা হচ্ছে ইনভলুক্রাম। এছাড়া আমরা একটা কথা বলছি কোলাইকা। কোলাইকাটা কি যে যে একটা হোল তৈরি হয় যেখান থেকে সিকোস্ট্রামটা, যেহেতু ডেড পিস অফ বোন, বডির নর্মাল প্রসিডিউরে ওই পিসটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই যে ওই যে বের করে দেওয়ার জন্য যে চেষ্টা করে, যে ওই যে একটা হোল তৈরি হয়, ওইটাকে বলা হয় কোলাইকা। আর একটা কথা বলছি আমরা কি, যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকতে পারে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আমাদের জানতে হবে। আমরা যদি ইনভলুক্রাম বা কোলাইকা এগুলি ভুলেও যাই কি ইসে টার্মগুলি বলতে হবে, কিন্তু সিকোস্ট্রাম সম্বন্ধে আমাদের ডিটেলস জানতে হবে। স্যার এটা খুব বেসিক কোশ্চেন মনে করি, এবং সিকোস্ট্রাম কর্টিকস্টোমালাইটিসের ক্ষেত্রে হোয়াট ইজ সিকোস্ট্রাম, সিকোস্ট্রাম কি দেখতে কিরকম, এটা আমাদের জানতে হবে। এরপরে আমরা এই ক্ষেত্রে ট্রিটমেন্টটাও খুব ইম্পর্টেন্ট। আর কর্টিকস্টোমালাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা কি করবো? ট্রিটমেন্ট হলো যে আমাদের যে এখানে মেডিকেল ট্রিটমেন্টের কোনো অপশন নেই। মেডিকেল ট্রিটমেন্ট করলে কোনো লাভ নেই। সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, আমরা এটা বলবো। সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। এখন কি সার্জারি আমরা করি? কি সার্জারি করি আমরা? সিকোস্ট্রাম যেহেতু আছে, সিকোস্ট্রাম ফেলে দেবো, সেটার নাম সিকোস্টেক্টমি অ্যান্ড সসারাইজেশন। সার্জারিটার নাম হলো সিকোস্টেক্টমি অ্যান্ড সসারাইজেশন। সিকোস্ট্রাম ফেলে দেওয়ার নামটা হলো সিকোস্টেক্টমি, অ্যান্ড সসারাইজেশনটা কি, যে যে একটা ডিপ ক্যাভিটি তৈরি হলো, ডিপ ক্যাভিটিকে আমরা কিউরেট করে শ্যালো ক্যাভিটিতে যে পরিণত করি, এটার নাম হলো যে সসারাইজেশন। ডিপ ক্যাভিটিটাকে আমরা শ্যালো ক্যাভিটিতে পরিণত করবো, কিউরেট করে বোনসটাকে, সেটা হলো যে সসারাইজেশন। অ্যান্ড আরেকটা সার্জারির আরেকটা পার্ট আছে, সেটা কি করি? ফিল দ্য গ্যাপস বাই অ্যাডজাসেন্ট মাসেল প্লাগ অর বোন গ্রাফট। যে গ্যাপ হবে, যে গ্যাপটা হলো, এটা যদি আমরা ছোট ধরনের কোনো গ্যাপ হয় তাহলে অ্যাডজাসেন্ট মাসেলকে নিয়ে এসে আমরা ওখানে গ্যাপটা ফিল করতে পারি। আর যদি বড় ধরনের গ্যাপ হয় সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা ওই গ্যাপটা ফিল করবো কি দিয়ে? বোন গ্রাফট দিয়ে। আমরা অন্য জায়গা থেকে বোনস নিয়ে এসে আমরা বোন গ্রাফট দিয়ে আমরা হয়েছে যে ওই গ্যাপটা ফিল করবো। তাহলে যে সার্জারিটা করা হয় সিকোস্টেক্টমি, সসারাইজেশন, fill the gaps by adjacent muscle plug or bone graft। এই কথাগুলি বলতে হবে যে এই সার্জারিটা করা হয়।
এটা বললে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ট্রিটমেন্ট আমাদের ক্রনিক অস্টিওমাইলাইটিস এর, যে সিকোস্টেক্টমি, সসারাইজেশন অ্যান্ড ফিল দ্য গ্যাপস বাই অ্যাডজাসেন্ট মাসল ফ্লাপ অর বোন গ্রাফট। এখান থেকে স্যার একটা জিজ্ঞেস করে প্রশ্ন যে বোন গ্রাফট যে নিচ্ছি আমরা, বোন গ্রাফট, এই বোন গ্রাফট নিয়ে যে আমরা কথাবার্তা বলবো। এখানে বোন গ্রাফট বডির কোন কোন জায়গা থেকে বোন গ্রাফট নেওয়া যায়। এই যে বোন গ্রাফট নিয়ে কথা বলতে গেলে বোন গ্রাফট আমরা যে অটোজেনাস বোন গ্রাফট নিতে পারি, আমরা অ্যালোগ্রাফট নিতে পারি। এই যে অটোজেনাস বোন গ্রাফট এবং অ্যালোগ্রাফট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? অটোজেনাস বোন গ্রাফটের সেম পার্সনের যদি বোনস নেওয়া হয় তখন আমরা সেটাকে বলি কি অটোজেনাস বোন গ্রাফট। আর যদি সেম অন্য মানুষের বোনস নেই আমরা সেটাকে বলি আমরা অ্যালোগ্রাফট। অটোজেনাস বোন গ্রাফট যেটা কমনলি আমরা যেটা নেই সেটা কোথা থেকে নেওয়া যেতে পারে? এক নম্বর যদি আমরা বলি ইলিয়াক ক্রেস্ট বলবো আমরা। সেকেন্ড কথা যদি বলি আমরা টিবিয়াল টিউবারসিটি থেকে নেওয়া যেতে পারে, তারপরে গেটার টোকেন্টার থেকে নেওয়া যেতে পারে, তারপরে ফিমারে গেটার টোকেন্টার থেকে নেওয়া যেতে পারে। আর একটা কমন সাইট আছে ফিবুলা থেকে নেওয়া যেতে পারে। যদি বেশি বোনস দরকার হয় আমরা ফিবুলা থেকে নিতে পারি। যদি আমরা অন্তত কোথাও কোনো কিছু না বলতে পারলেও ইলিয়াক ক্রেস্ট থেকে আমাদের বলতেই হবে যে কমনলি আমরা যে বোনস দরকার হয় আমরা কোথা থেকে নিই? ইলিয়াক ক্রেস্ট থেকে। এর আমরা টিবিয়াল টিউবারসিটি, গেটার টোকেন্টার, তারপরে ফিবুলা, এখান থেকে আমরা বোন গ্রাফট নিতে পারি। অটোজেনাস এই জায়গাগুলি থেকে নেওয়া হয়। অ্যালোগ্রাফট যেটা অন্য ইন্ডিভিজুয়াল থেকে নেওয়া হয়, এটা কি যে ওই অন্য মানুষের বডি থেকে ওটা অ্যান্টিজেনেসিটি ওটা ডিস্ট্রয় করে দিয়ে ওই বোনটা যখন আমাদের অনেক বোনসের দরকার হয় তখন আমরা অ্যালোগ্রাফট নিই। এটা অন্য মানুষের হাত থেকে এটা নেওয়া হয়। যে তাহলে অটোজেনাস বোন গ্রাফট, অ্যালোগ্রাফট। অটোজেনাস বোন গ্রাফট কোথা থেকে নেওয়া যায়? সেম পার্সনের বডি থেকে নেই কোন কোন জায়গায়? ইলিয়াক ক্রেস্ট, টিবিয়াল টিউবারসিটি, গেটার টোকেন্টার অফ দ্য ফিমার, আর কি ফিবুলা থেকে নেওয়া যায়। বিভিন্ন অলিকারণ থেকে আমরা নেই। যদি অল্প বোনস দরকার হয় আপার লিম্বে আমরা মনে করি তো অলিকারণ থেকে আমরা একটু বোনস নিই। ক্রনিক অস্টিওমাইলাইটিস বললাম, অস্টিওএকুট অস্টিওমাইলাইটিস বললাম। এরপরে যদি ইনফেকশন থেকে আর যেটা আছে টিবি, স্কেলেটাল টিউবারকুলোসিস। স্কেলেটাল টিউবারকুলোসিস মানে বোন টিবি, বোন এন্ড জয়েন্টের টিবি যেটা, সেটাকে বলা হয় স্কেলেটাল টিউবারকুলোসিস। এখন স্কেলেটাল টিউবারকুলোসিস সম্বন্ধে বলতে গেলে শুরুতে যে কথাটা বলতে হবে যেটা জানতে হবে আমাদের, এটা অলওয়েজ সেকেন্ডারি। কি সেকেন্ডারি? তাহলে প্রাইমারি ফোকাস কোথায়? প্রাইমারি ফোকাস হলো যে কোথায়? প্রাইমারি ফোকাস লাং, লিম্ফ নোড অ্যান্ড জিআইটি, এই তিনটা জায়গা থেকে। এটা হলো প্রাইমারি ফোকাস। এখান থেকে বোনসে আসতে পারে। বোন এবং জয়েন্টের টিবি অলওয়েজ সেকেন্ডারি। বোন এবং জয়েন্টের যে স্কেলেটাল টিউবারকুলোসিস এটা অলওয়েজ সেকেন্ডারি। তাহলে প্রাইমারি সাইট কোথায়? প্রাইমারি সাইট হচ্ছে আমরা লাং, লিম্ফ নোড অ্যান্ড জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, জিআইটি। এখন এই প্রাইমারি সাইট আমরা জানলাম। এখন যে স্কেলেটাল টিউবারকুলোসিসের সাইট অফ ইনভলভমেন্টটা যে অনেক সময় জানতে চাই কোথায় হয়। সাইট অফ ইনভলভমেন্টের মধ্যে আমাদের মনে রাখতে হবে এটা যে সাইট অফ ইনভলভমেন্ট নাম্বার 1, 50% হয় কোথায়? আমাদের 50% আমাদের বোন এবং জয়েন্টে যে টিবি হয় 50%ই হয় স্পাইনে। সাইট অফ ইনভলভমেন্টের মধ্যে আমার ফার্স্ট কথা বলতে হবে স্পাইন। মানে স্পাইন, এই টিবি স্পাইনের একটা নাম আছে, সেটাকে পটস ডিজিজ বলে। পটস সাহেব এই ডিজিজটা আবিষ্কার করছেন, এই জন্য ওনার নাম অনুসারে এই টিবি স্পাইনের নাম পটস ডিজিজ হয়েছে। এটার আর একটা নাম পটস ডিজিজ। তাহলে এই টিবি স্পাইনের আর একটা নাম পটস ডিজিজ। স্পাইনাল টিবি যেটা সেটা হলো 50%। টোটাল স্কেলেটাল টিউবারকুলোসিসের 50% হচ্ছে স্পাইনে। সেকেন্ড মোস্ট কমন যে সাইট যেটা স্কেলেটাল টিবির, হিপ জয়েন্ট, দেন নি জয়েন্ট, দেন অ্যাঙ্কেল জয়েন্ট, দেন শোল্ডার জয়েন্ট, দেন এলবো জয়েন্ট, এইভাবে হয়। বাট নো বোন ইজ ইমিউন। যে কথাটা আছে সব বোন এবং জয়েন্টই এটা হতে পারে। কোনো বোন যে হতে পারে না এমন কোনো কথা নেই, যে কোনো বোন এবং জয়েন্টে হতে পারে। কমনলি যেটা হয় সেটা জানতে চাবে, সেটা কি স্পাইন, দেন হিপ জয়েন্ট, দেন নি জয়েন্ট, দেন অ্যাঙ্কেল জয়েন্ট, দেন শোল্ডার জয়েন্ট, দেন এলবো জয়েন্ট, দেন রিস্ট জয়েন্ট। আমরা লোয়ার লিম্বকে শেষ করি, তারপর আপার লিম্বের কথা বলতেছি। ঠিক এইভাবেই হয় টিবি
যে স্কেলেটাল টিউবারকুলোসিস, যেটা স্কেলেটাল টিউবারকুলোসিসের সাইট, কমন সাইট কোথায়? স্পাইন, সেকেন্ড হিপ জয়েন্ট, থার্ড নি জয়েন্ট, ফোর্থ অ্যাঙ্কেল জয়েন্ট, ফিফথ শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট অ্যান্ড রিচ জয়েন্ট। এবং আরেকটা কথা মনে রাখবা যে সেটা অনেক সময় জানতে চাই, সেটা যে স্কেলেটাল টিউবারকুলোসিস টোটাল টিবির কত পার্সেন্ট? 5%। আর টিবির অর্গানিজম তো আমরা সবাই জানি। এখানে স্কেলেটাল টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট অপশন যে কেমোথেরাপি দেই আমরা, এটা একটু জেনে নিতে হবে। মানে টিবি স্পাইনের ইন্ডিভিজুয়াল যদি ট্রিটমেন্ট জিজ্ঞেস করে, বা কোনো জয়েন্টের টিবি, বা যদি কোনো বোন টিবি যদি হয়, আমরা টিবি স্কেলেটাল টিউবারকুলোসিসের কেমোথেরাপির ক্ষেত্রে আমরা একটা কি কি কেমোথেরাপিউটিক এজেন্ট ইউজ করা যেতে পারে, এবং সেটা কতদিন ডিউরেশনে, এটা অনেক সময় ট্রিটমেন্টে জিজ্ঞেস করে। সেটা আমাদের একটু জানতে হবে। সেটা কি টোটাল 18 মান্থস ডিউরেশন আমরা টিবি স্পাইন আর স্কেলেটাল টিউবারকুলোসিস হলে পরে এটা আমরা ট্রিটমেন্টটা করি, সেটা 18 মান্থস ডিউরেশন। 18 মান্থস ডিউরেশন হলে পরে আমরা যে কিভাবে ড্রাগটা দেই, কেমোথেরাপিউটিক এজেন্টটা কিভাবে ইউজ করি, 4 ড্রাগ থেরাপি দেই আমরা। 4 ড্রাগ থেরাপি, 4 ড্রাগের মধ্যে কি কি আছে? আইসোনায়াজাইড, আয়নাইজ, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথাম্বুটাল। 4 ড্রাগের মধ্যে কি 4 ড্রাগ থেরাপি? আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথাম্বুটাল। এই 4টা ড্রাগ আমরা দেই। এই 4টা ড্রাগ দিয়ে আমরা 18 মাস থেরাপিটা ইউজ স্টার্ট করি। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট 3 মান্থস আমরা 4টা ড্রাগই দেই। 4 ড্রাগস থেরাপি পর কতদিন? ইনিশিয়াল 3 মান্থস। প্রথম 3 মাস আমরা দিব 4 ড্রাগ, 4টা ড্রাগ। আমরা ড্রাগ দিচ্ছি 18 মাস, প্রথম 3 মাস দিচ্ছি আমরা 4টা ড্রাগ। দেন ইথাম্বুটাল আমরা উইথড্র করি। ইথাম্বুটাল উইথড্র করে আমরা 3 ড্রাগ যেটা থাকে ওইটাকে আমরা 9 মান্থস পর্যন্ত দিই, নেক্সট 9 মান্থস। তাহলে ওই নেক্সট 9 মান্থস চলবে কি? আইসোনায়াজাইড, রিফাম্পিসিন অ্যান্ড পাইরাজিনামাইড। এখন 3 মান্থস অ্যান্ড 9 মান্থস, 12 মান্থস গেল। এই 12 মান্থস পরে যে লাস্ট 6 মান্থস থাকবে, তখন আমরা পাইরাজিনামাইড উইথড্র করে আইসোনায়াজাইড অ্যান্ড রিফাম্পিসিন এইটা দিব লাস্ট 6 মান্থসে। টোটাল ডিউরেশন 18 মান্থস। এইভাবেই ফলো করা হয়। হয়তো কোনো সার্জন, অর্থোপেডিক সার্জন বা অর্থোপেডিক প্রফেসর, অর্থোপেডিক কনসালটেন্ট, তারা তাদের মতো করে একটু এখানে করে মডিফাই করে, বাট 18 মান্থস ডিউরেশন এটা মনে রাখতে হবে। স্ট্যান্ডার্ড যেটা এইভাবেই দেওয়া হয়। সেটা কি আমি একটু রিপিট করছি, টোটাল ডিউরেশন 18 মান্থস। ইনিশিয়ালি আমরা 4 ড্রাগ দিব। 4 ড্রাগের মধ্যে কি কি থাকবে? আইসোনায়াজাইড, আয়নাইজ যেটাকে বলি আমরা, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথাম্বুটাল। এই 4 ড্রাগ দিব আমরা ইনিশিয়াল 3 মান্থস। দেন নেক্সট 9 মান্থস আমরা দিব আইসোনায়াজাইড, রিফাম্পিসিন অ্যান্ড পাইরাজিনামাইড। ইথাম্বুটালটাকে আমরা উইথড্র করব, বাদ দিব। আমাদের 3 মান্থস এন্ড 9 মান্থস, 12 মান্থস আমাদের গেল। নেক্সট লাস্ট 6 মান্থস, যে লাস্ট 6 মান্থসে আমাদের কি থাকবে? রিফাম্পিসিন অ্যান্ড আইসোনায়াজাইড, 2 ড্রাগস। তাহলে 4 ড্রাগস ফর 3 মান্থস, 3 ড্রাগস ফর 9 মান্থস, and last 6 months only 2 drugs, rifampicin and isoniazid. এটা আমাদের হিসেবে মনে রাখতে হবে। কেমোথেরাপি দেই আমরা। টিবি স্পাইন থেকে এই বোর্ডে এই কোশ্চেনগুলি মোটামুটি স্যাররা করে এবং এটা এগুলির অ্যান্সার করতে হয়। আমার মনে হয় আমরা ইনফেকশন নিয়ে যে কথাবার্তা বললাম ভাইবা বোর্ডে, এইগুলি যদি আমরা বলতে পারি মোটামুটি যে ফেস করা যাবে। একটু আমি সবটাই টাচ করার চেষ্টা করছি। কোশ্চেনগুলি থাকে, আমার মনে হয় যে তোমরা যে একটু যদি নিজেরা পড়ে নাও তাহলে আমার সুবিধা হবে। আমি যে কথাগুলি বললাম এগুলি যদি আবার একটু নিজেদের মতো করে, আমি খুব 3টা ডিজিজ সম্বন্ধে কথাবার্তা বলছি: অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস এন্ড টিবি স্পাইন। এর মধ্যে এই প্রশ্নগুলি কিন্তু থাকে অনেকগুলি, হয়তো 10-12টা প্রশ্ন এর মধ্যে পাওয়া যাবে। যে ইনফেকশন থেকে, মানে বোনের জয়েন্ট ইনফেকশন যে আছে, এছাড়া সেপটিক আর্থাইটিস আছে। সেপটিক আর্থাইটিস থেকেও অনেক সময় কোশ্চেন থাকে।
সেপ্টিক আর্থারাইটিস মানে আমাদের যদি সেপ্টিক আর্থারাইটিস আমরা কি সেপ্টিক আর্থারাইটিস মানে জয়েন্টের অ্যাকুট ইনফ্লামেশন, ওখানে কজেটিভ অর্গানিজম যদি বলা হয় কজেটিভ অর্গানিজম, অ্যাকুট অস্টিওমাইটিস যে কজেটিভ অর্গানিজম, ওই পজিটিভ অর্গানিজম গুলি ওখানে বলতে হবে। স্টেফিলোকোকাস অরিয়াস, স্টেফিলোকোকাস নিউমোনিয়া, স্টেফিলোকোকাস ভিরিডান্স, স্টেফিলোকোকাস পায়োজেন্স, ক্লেপসুলা নিউ সিউডোমোনাস, এসকারসিয়া কোলাই, এই অ্যাকিউট অস্টিওমাইটিসের সবগুলি কথাই মোটামুটি অ্যাকিউট সেপ্টিক আর্থারাইটিস সাথে মিলে যাবে। কিন্তু সেপ্টিক আর্থারাইটিস নিয়ে অনেক সময় বক্স কোশ্চেন থাকে না, অনেক কমই দেওয়া হয়। যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার তো করতে হবে। আমরা টাচ করে যাচ্ছি। অ্যাকিউট অস্টিওমাইটিসের সাথে সেপ্টিক আর্থারাইটিসের খুব বেশি মিল আছে। একটু ডিফারেন্স হলো এটা, সেপ্টিক আর্থারাইটিসটা যেটা অ্যাকিউট অস্টিওমাইটিস ইনভেরিয়েবলি ডিজিজ অফ চিলড্রেনদেরই কমন ডিজিজ, বাট সেপ্টিক আর্থারাইটিস বোথ চিলড্রেন এবং অ্যাডাল্ট সবার হতে পারে, চিলড্রেন এবং অ্যাডাল্ট সবারই হতে পারে। সেপ্টিক আর্থারাইটিসের সাইট অফ ইনভলভমেন্ট যদি আমরা বলি তাহলে কমনলি সেটা হয় কোন কোন জয়েন্টে, যে কোনো জয়েন্টই সেপ্টিক আর্থারাইটিস হতে পারে। কমনলি নি, হিপ, অ্যাঙ্কেল, শোল্ডার, এই চারটা জয়েন্টই কমনলি হয়। এছাড়াও এলবো, রিস্ট বা অন্য যত জয়েন্ট আছে সব জয়েন্টই হতে পারে। আমরা 1 নম্বরে যদি বলি আমরা নি, 2 নম্বরে আমরা বলবো হিপ, এই দুটাই কমন। এরপর অন্য জয়েন্ট গুলিতে হতে পারে। লার্জ জয়েন্ট যেটা বললাম আমরা, রিস্ট জয়েন্ট বললাম, এলবো জয়েন্ট বললাম, শোল্ডার জয়েন্ট বললাম, রিস্ট জয়েন্ট বললাম, এগুলিতে হতে পারে। তাহলে আমাদের কমন নি জয়েন্ট, দেন হিপ জয়েন্ট, দেন অ্যাঙ্কেল জয়েন্ট, দেন শোল্ডার জয়েন্ট, এগুলি আমরা বলবো যে এইভাবে এই জয়েন্ট গুলিতে হতে পারে। অর্গানিজম আমরা বলছি, বলে পরে কি হবে যে অ্যাকুট ইনফ্লামেশন, যেহেতু সেপ্টিক আর্থারাইটিস, এখানে সেম জিনিস হবে, পেইন থাকবে, ফিভার থাকবে, সোয়েলিং থাকবে, মুভমেন্ট রেস্ট্রিকশন থাকবে, জয়েন্ট যেহেতু ইনফ্লামেশন মুভমেন্ট রেস্ট্রিকশন থাকবে। এই ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে এগুলি আসবে আমাদের কাছে। আমরা ইনভেস্টিগেশন করব, ব্লাডের রুটিন ইনভেস্টিগেশন করতে করবো আমরা। যে এখানেও আমরা যেহেতু অ্যাকুট ইনফ্লামেশন, সেক্ষেত্রে আমরা ডব্লিউবিসি কাউন্ট বেশি পাবো, ইএসআর হাই ইএসআর পাবো আমরা, সিআরপি রেস্ট মানে পজিটিভ থাকবে। তারপরে এক্সরে করলে যেটা পাবো, এক্সরে করলে আমরা কি পেতে পারি, এক্সরে করলে এখানেও আমরা ইনিশিয়াল স্টেজ আমরা সফট টিস্যু সোয়েলিং পাবো। তারপরে আমরা জয়েন্ট স্পেস রিডিউসড হতে পারে, এইটা হতে পারে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের একটু অ্যাকিউট অস্টিওমাইটিসের ক্ষেত্রে সেপ্টিক আর্থারাইটিসের ট্রিটমেন্টে একেবারে খুব বহু মিল আছে, কোনো খুব বেশি কঠিন কিছু না, দুটোর মধ্যে পার্থক্য খুব বেশি নাই। একই বিষয়ে আমরা যদি মনে করি ওখানে আমরা ট্রিটমেন্ট যেটা বলছিলাম, সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন অ্যান্ড ডিহাইড্রেশন, সেপ্টিক আর্থারাইটিসের ক্ষেত্রে আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন অ্যান্ড ডিহাইড্রেশন। ওখানে আমরা বলেছিলাম অ্যান্টিবায়োটিক থেরাপি, এখানেও আমাদের অ্যান্টিবায়োটিক থেরাপি, অ্যান্টিবায়োটিক দেবো আমরা এসে, এবং অ্যান্টিবায়োটিকটা কি দেবো, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, প্যারেন্টাল রুটিন দেবো অ্যান্টিবায়োটিক। তারপরে যেটা রেস্ট অফ দ্য লোকাল পার্ট, ওখানে আমরা রেস্ট অফ দ্য লোকাল পার্ট বলছিলাম, এখানে আমরা রেস্ট অফ দ্য লোকাল পার্ট দিব। কি দিয়ে দেবো আমরা রেস্ট অফ দ্য লোকাল পার্ট, আমরা প্লাস্টার অর ট্রাকশন দিয়ে। সার্জারির ক্ষেত্রে এখানে আর ওইখানে একটু পার্থক্য আছে, যেহেতু অ্যাকিউট অস্টিওমাইটিসে এক ধরনের সার্জারি করি, সেপ্টিক আর্থারাইটিসে অন্যরকম সার্জারি করি। কি সার্জারি করি আমরা, ক্লোজ অ্যাসপিরেশন করতে পারি আমরা, অথবা ওপেন আর্থোটমি করতে পারি। ওপেন জয়েন্ট ওপেন করার নাম আর্থোটমি, মিনস ওপেনিং অফ দ্য জয়েন্ট, সার্জিক্যাল ওপেনিং অফ দ্য জয়েন্ট, এটার নাম আর্থোটমি। যে সার্জিক্যাল প্রসিডিউর যেখানে জয়েন্টটাকে কি করা হয়, ওপেন করা হয়, আর্থোটমি উইথ জয়েন্ট ক্লিয়ারেন্স। তাহলে সার্জারি এখানে যেটা করি, ক্লোজ অ্যাসপিরেশন করতে পারি আমরা, রিপিটেটিভ ক্লোজ অ্যাসপিরেশন। যদি রিপিটেটিভ ক্লোজ অ্যাসপিরেশন করে আমাদের ফেল করে, যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয়, তখন কি করি, আর্থোটমি উইথ জয়েন্ট ক্লিয়ারেন্স, মানে ওপেন করবে, জয়েন্ট ওপেন করে হচ্ছে নর্মাল সালান দিয়ে জয়েন্ট ক্লিয়ার করবো, আর্থোটমি উইথ জয়েন্ট ক্লিয়ারেন্স সার্জারি এইটা করি। আর অ্যাকিউট অস্টিওমাইটিসের ক্ষেত্রে আমরা সার্জারি করছিলাম কি, ইভাকুয়েশন অফ পাস বাই মাল্টিপল ড্রিল হোল। এই অপারেশনের ক্ষেত্রে একটা পার্থক্য আছে, আর বাকি ট্রিটমেন্টটা অ্যাকিউট অস্টিওমাইটিসের ট্রিটমেন্টের সাথে যথেষ্ট মিল আছে, দুটো কোনো পার্থক্য নাই। আমার মনে হয় এই যে যতটুকু বলা হয়েছে এর মধ্যে তোমরা সব
প্রশ্ন পেয়ে যাবা। নতুন কিছু নাই। যে আমাদের যে ইনফ্লামেশন যেটা শেষ করলাম আমরা ইংলিশে, বোন এন্ড জয়েন্ট ইনফেকশনের মধ্যে আমাদের একুট অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস, স্কেলেটাল টিউবারকুলোসিস এন্ড সেপ্টিক আর্থ্রাইটিস আমরা শেষ করলাম। এর মধ্যে যতগুলি কোশ্চেন বলা হয়েছে আমাদের প্রশ্ন ভাইবার মধ্যে আমরা সবই পেয়ে যাব। একটু যদি আমরা নিজেরা পড়ি তাহলে কঠিন মনে হবে না। আমার যে অনেক প্রশ্ন থাকে, প্রশ্নের মধ্যে যে এক এক এবং রিলেটেড কোশ্চেন চলে আসে, রিলেটেড কোশ্চেন গুলি আনসার করতে হয়। যে এর মধ্যে তোমরা যেহেতু ফিফথ ইয়ার, কয়েকদিন পরে পরীক্ষা, তোমরা বুঝে গেছো যে জানো, পড়ছো, পড়া আছে সবার সবকিছু, যে কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না, কতটা বেসিক কোনটা কি। আমার মনে হয় কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো যে আমার এই যেহেতু এই ডিসকাশনের মাধ্যমে যে প্রশ্নগুলি, প্রশ্ন এবং অ্যান্সারের মাধ্যমে যে টোটাল ডিজিজটা আমরা কিন্তু বলিনি, আমরা প্রশ্ন বলছি, অ্যান্সার বলছি, যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলি বলার চেষ্টা করছি, এবং এর রিলেশনে স্যাররা কি কি প্রশ্ন করে তাও আমরা বলছি, তার অ্যান্সারও বলছি। যদি মনে রাখা যায় তাহলে মনে হয় যে কোনো সমস্যা হবে না, আমরা ইজিলি সার্জারি ভাইবা আমরা ফেস করতে পারবো। সবাইকে ধন্যবাদ। সময়া। জি স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে সুন্দর করে প্রশ্ন এবং উত্তরগুলো বুঝিয়ে বলার জন্য। এতে আমাদের স্টুডেন্টদের এবং সবার অনেক উপকার হবে। আমরা ইনশাআল্লাহ ভাইভাতে এই ক্লাসটা যেই করবে সে ইনশাআল্লাহ ভাইভাতে অনেক ভালো করে উত্তর দিতে পারবে আমি আশা করি। ধন্যবাদ থ্যাংক ইউ। তোমাকেও, যে আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে, কারণ অর্থোপেডিক্স আমরা বলছি যে যদি অর্থোপেডিক ভাইবা নিয়ে কথা বলতে চাই আমাদের কমপক্ষে 3টা ক্লাস করতে হবে। 3-4টা ক্লাস করলে পরে আমরা মোটামুটি সবগুলি যে অ্যান্সার করা যাবে। আমরা জানি ফ্র্যাকচার আছে, ডিসলোকেশন আছে, তারপরে কনজেনিটাল ডিফর্মিটি থেকে প্রশ্ন আছে, বোন টিউমার আছে, এগুলি নিয়ে আমরা ডিসকাস করব। এগুলি অনেক প্রশ্ন থাকে বা বইসে, সে প্রশ্নগুলি মানে নেক্সট ক্লাসগুলিতে আমরা যদি একটু নিজেরা পড়ি এবং বুঝে পড়ি, আমার মনে হয় যে আমরা আর 3টে ক্লাসে শেষ করতে পারবো। শেষ করলে হবে না, আমাদের নিজেদের পড়তে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এক্সিসকে, যে আমাদের ছাত্র ভালো করবে, পাশ করবে, ছাত্র কিছুটা হলে উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের মতো আমি শেষ করছি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে।